আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আজ মৌলবাদীদের খপ্পরে। বাংলাদেশ স্বাধীনতা বিপন্ন, সংবিধান বিপন্ন, কোটি মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ। বাংলাদেশ কোন পথে চলছে? বাংলাদেশের এই যে উত্থান, আমরা যে মৌলবাদ বিরোধী কথাবার্তা বলছি, বাংলাদেশের তরুণ সমাজকে বুঝতে পারে? কারণ আমরা তো তরুণ সমাজের প্রতিনিধিত্ব করি না। সেই জন্য মনে হলো দৃষ্টিকোণ একাত্তরের আমরা এমন কাউকে আনি, মানব কিছু বক্তা খুঁজে আনি যারা এই মৌলবাদী চক্রান্ত গোটা পৃথিবীব্যাপী এবং বাংলাদেশের যে আগামী ভবিষ্যৎ সেটা নিয়ে কথা বলবে, হয়তো তরুণ সমাজের সাথে যোগাযোগটা করতে পারবে, বোঝাতে পারবে। সেই জন্যই আমি আজকের এমন একজন অতিথিকে এনেছি। ওনার নাম হচ্ছে শারজিল নিশাত। তিনি কানাডা প্রবাসী, মৌলবাদ বিরোধী বিশ্লেষক। শারজিল, তোমাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আহ, অনেক ধন্যবাদ যে তুমি আমাদেরকে সময় দিয়েছো। শারজিল, যেটা বলছিলাম, বাংলাদেশে এখন স্পষ্টতই মানে স্বাধীনতার 54 বছর পরে এসে ইসলামী উগ্রবাদী মৌল গ্রুপই শুধু নয়, বাংলাদেশের স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধীদের হাতে মনে হয় বাংলাদেশটা চলে যাচ্ছে। অথচ এত আত্মত্যাগ, তুমি সবই জানো। তুমি যদিও অনেক জীবনের বেশিরভাগ সময় বা বেড়ে উঠেছো বাইরে, কিন্তু আমি জানি যে তুমি সব সময় বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ নিয়ে তোমার একটা গভীর পর্যালোচনা এবং বিশ্লেষণ আছে। এই যে আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ কি সবকিছু মনে হয় বৃথা হয়ে গেল? আমরা কি হেরে যাব? আহ, হেরে যাওয়া এটা বলা খুবই প্রিমেচুর হবে এখন। আমি বিশ্বাস করি যে যাই হয় ভালোর জন্যই হয়। আর হোপফুলি আমরা হব, ভিক্টোরিয়াস হব। কারণ আমরা দেশটাকে অনেক কষ্ট করে আমরা পেয়েছি। এটা আমরা এতই সহজে আমরা ফালাই দিতে পারবো না। আর কোন সময় ফালাবো না আমরা। কারণ আমার নিজের আপন লেট মেজর চাচা, উনি একটা মুক্তিযোদ্ধা ছিলেন। তো এটা আমি যখন দেখি আমাদের দেশের ইয়া এখনকার জেনারেশনরা যারা যুদ্ধ দেখে নাই, তারপরে বলে যে আমাদের জাতির পিতা ব্যাপারে যখন খারাপ কথা বলে, এটা তো সহ্য করার মতো না। তারপরে ইস- আমাদের দেশ পাওয়ার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা ভালো কষ্ট করেছে। তো এই পর্যায়ে আমরা নিতে পারবো না। আর আমরা মেইনলি আমরা কেন পাকিস্তান থেকে আমরা কেন স্বাধীন হয়েছি, যাতে আমরা একটা ধর্ম নিরপেক্ষ একটা সেকুলার দেশ আমরা পাই। এখন কেন আমরা ইসলামিস্টদের হাতে কেন দিয়ে দেব এই দেশটা? এটা বাংলাদেশ, এটা শুধু মুসলমানদের দেশ না, এটা সব বাংলাদেশের, বাংলাদেশের জন্য। আপনারা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের হোক, আপনি চাকমা হোক, ইট ডাজন্ট ম্যাটার। এটা সব বাংলাদেশিদের জন্য। এটা যদি এরা যদি একটা ইসলামিস্ট দেশ চাক, ওরা পাকিস্তানে যেতে পারে, বাংলাদেশে থাকার দরকার নাই, আমি এটাই বলবো। হ্যাঁ, শারজিল, আমার এখানে একটা, তুমি জাস্ট আমাদের দর্শকদের নিশ্চয় কৌতূহলী হবেন। তুমি তো অনেকটা সময় বাইরে বেড়ে উঠেছো। তুমি কি জি। তোমার ব্যাকগ্রাউন্ডটা বলবে, কেন বাইরে থেকেও তোমার যে এই যে মধ্যে যে দেশাত্মবোধ, চেতনা, ইতিহাস সম্পর্কে তুমি জানো? আমি জানি যে তুমি অনেক পড়াশোনা করো, এবং এই যে তুমি জানো, এটা নিয়ে কি তুমি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চাও? যতটুকুন তোমার প্রাইভেসি ঠিক রেখে তুমি যদি মনে করো বলতে চাও, তোমার বেড়ে ওঠা, তুমি কেন এটা, তোমার মনে হলো যে তোমার ইতিহাসটাকে জানা, এবং কিভাবে তুমি জানলে ছোটবেলা থেকেই? আমি একটা ওয়েল নোন ফিলসফার আছেন, ওনার নাম হচ্ছে জর্জ সান্টানিয়া। উনি বলেছেন, আমি প্যারাফ্রেজ করে বলছি, উনি বলেছিলেন যে যে ইতিহাস জানে না, he or she will be doomed to repeat it in the future. আমাদের ইতিহাস জানতে হবে। এ- এ- যত আমাদের নিজেদের উইদিন দ্য বেস্ট অফ আওয়ার এবিলিটি আমাদের জানতে হবে ইতিহাস থেকে। কারণ ইতিহাস থেকে অনেক আমরা শিক্ষা পেতে পারি, যাতে আমরা বর্তমান আর ভবিষ্যৎটাকে কেমনে ভালো করতে পারি।
স্পেশালি আমাদের পুরানো ভুল মিস্টেক থেকে যাতে আমরা আগাতে পারি। হ্যাঁ, তো ইসলামিজম এটা একটা হচ্ছে একটা ক্যান্সার দুনিয়াতে। আমি ইসলামের কথা বলছি না, ইসলামিজম। অথবা বলা যায়, যদি আরো সহজ করে বলে দিতে পারি, এই মুসলিম ব্রাদারহুড যে একটা অর্গানাইজেশন আছে, ওদের আইডিওলজি, it is the heart of all cancers, the mother of all cancer, uh, মানে রিলিজিয়াস আইডিওলজিক্যাল ক্যান্সার্স। আপনি যত যত এখন বড় বড় যত টেররিস্ট যত হয়েছে, যেমন আইসিস বলেন, আল কায়দা বলেন, হেজবুল্লাহ বলেন, হামাস বলেন, এমনকি জামাতে ইসলামীও, they are all products of the Muslim Brotherhood ideology. এই আইডিওলজিকে আমাদের গ্লোবালি আমাদের ইউনাইট করে, একতা হয়ে, we have to defeat this cancer. কারণ আমি বলবো, এটা যদি আমরা না করি, প্রথম শিকার হবে, প্রথম ভিকটিম হবে এই মডারেট মুসলমানরা, তারপরে আসবে বিধর্মীয়দের পিছনে। হ্যাঁ, সেটাই তো হচ্ছে বাংলাদেশে। প্রথমে তো তারা অ্যাটাক করেছে যারা প্রগতিশীল, প্রোগ্রেসিভ, সেকুলার মেন্টালিটির, তাদেরকে প্রথমে অ্যাটাক করেছে। এখন আমাদের মানে নন মুসলিম যারা যারা অন্য রিলিজিয়ান, হিন্দু, স্পেশালি হিন্দু টার্গেট করে করে এথনিক ক্লিনজিং করছে। তুমি তো জানোই বাংলাদেশে হচ্ছে। Yes. হ্যাঁ, তো আমাকে একটা একটা বিষয় বলো তো। আমি একবার পড়ছিলাম যে বাংলাদেশ না, পৃথিবীতে 52টা দেশ আছে যারা নাকি, মনে করো 200 বছর 150 বছর আগে, আমার মনে নাই কোথা থেকে পড়েছি, ওরা ইসলাম ছিল না, হ্যাঁ, অন্য কোনো রিলিজিয়ন ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে মুসলিম ব্রাদারহুড যারা ইসলামিজমকে ক্যাশ করে ছড়াচ্ছে, ইসলামকে ফেলে দিয়ে ইসলামিজমকে ক্যাশ করে যারা ইজমটাকে একটা ভুলভাবে ব্যাখ্যা করছে, সেটা বাংলাদেশে এত বিস্তৃত হওয়ার কারণ কি তুমি কি বলতে পারো? কারণ জামাত ইসলামকে ভর করে সেভাবে উঠে গেল। জামাত ইসলাম তাদের হাতে তো শুরু থেকেই ছিল, কিন্তু এই বাংলাদেশে তো সেকুলার কান্ট্রি, বাংলাদেশ কিভাবে বিস্তার করে ফেললো কিভাবে? আমি বলবো এটা আমাদের কিছুটা আমাদেরও দোষ আছে। আমরা আমাদের মানে কাদের? প্রগতিশীল, প্রোগ্রেসিভ? সব বাংলাদেশিদের কথা বলবো। সব বাংলাদেশ। আমাদের একটা মেইন দোষ হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনকে, আমাদের মানে বাচ্চাদেরকে আমাদের দেশ কেন স্বাধীন হয়েছে, আর স্বাধীনতার জিনিসটা কি আসলে, এটা আমাদের শিশুদেরকে আমরা শিখাইনি। স্বাধীনতা কি তোমার কাছে? স্বাধীনতা ফ্রিডম, কিন্তু ফ্রিডমের সাথে আপনার রেসপন্সিবিলিটি আছে। স্বাধীনতা মানে না যে আপনি যা কিছু করতে পারবেন, আপনি যাই করবেন ওইটার সাথে আপনার একটা দায়িত্ব আছে। হ্যাঁ, আনফর্চুনেটলি মানে যারা মানে ইস্টে থাকে, ওরা মনে করে যে ফ্রিডম মিনস এভরিথিং। না, ফ্রিডম মানে সবকিছু না। ফ্রিডমের সাথে আপনার রেসপন্সিবিলিটি আছে। অ্যান্ড ফ্রিডম মানে আপনার নিজের একটা অটোনমি আছে টু ডু হোয়াট ইউ ওয়ান্ট, কিন্তু আপনার একটা ওটার সাথে একটা দায়িত্ব থাকবে। হ্যাঁ, আর কারণ আমি দেখেছি যে আমার নিজের কি বলবো ভাই, ভাতিজি, আমার নিস বাংলাদেশের স্বাধীনতার ব্যাপার কিচ্ছু জানে না। আমিও বলবো না যে আমার এত ভালো নলেজ আছে, কারণ আমি তো বেশিরভাগ আমি বিদেশে বড় হয়েছি। বলতে গেলে ম্যাক্সিমাম 4 নাহলে 5 বছর আমি বাংলাদেশে থেকেছিলাম। তো কিন্তু আমার কিছু একটা নলেজ আছে, কারণ আমি বাংলাদেশে এই কিছু সময় কাটিয়েছিলাম। আর যেহেতু আমার ফ্যামিলি থেকে 71-এর যুদ্ধের সময় এর শিকার হয়েছিল, আর আমার চাচা তো একটা মুক্তিযোদ্ধা ছিলেন, তো এটা তো আমি এত ইজিলি ফেলে দিতে পারবো না। এখনকার জেনারেশন যখন বলে আমাদের জাতি পিতার হিসাবে, ওনার অনেক খুঁত থাকতে পারে, বাট এট দি এন্ড অফ দ্য ডে হি ইজ দ্য ফাদার অফ দ্য নেশন। এটা আমরা তো এত ইজিলি আমরা ইয়ে করতে পারবো না, ফ্লাশ করে দিতে পারবো না। আচ্ছা, এই যে বাংলাদেশে মৌলবাদী উত্থান হয়ে গেল, অনেকে বলে যে রাজনৈতিক দল হিসেবে, পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগের ভুল আম, কতগুলো পদক্ষেপ, লাইক মাদ্রাসা হওয়া বা দিস অ্যান্ড দ্যাট, আওয়াজের বিস্তার, সংস্কৃতি মুভমেন্ট কমে গেছিল। কিন্তু তোমার কি মনে হয় যে সেটাকে অন্যান্য রাজনৈতিক দল বা সিভিল সোসাইটিকে বলে থার্ড আই,
ফর দ্য সোসাইটি অর কান্ট্রি, রাইট? তাদেরও তো একটা ভূমিকা আছে। তোমার কি তাদের কিছু মনে হয় না, নাকি সমস্ত ভুল তুমি গত লাস্ট 16 ইয়ার্স এর আওয়ামী লীগকে মনে করো? তুমি কি মনে করো? আওয়ামী লীগ, আমি এত পার্টিসান হইতে চাই না এখানে। আমি শুধু এটাই বলবো যে আম, আও- আওয়ামী লীগ ভুল করেছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আর এট দ্য সেম টাইম শেখ হাসিনা আমাদের দেশের জন্য ভালো করেছে। আমাদের যে ইকোনমিক যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা তো আহ, মানে ইট ইজ সামথিং টু বি প্রাউড অফ। এটা নিয়ে আমাদের গর্ব হওয়া উচিত। তারপরে আমাদের দেশে, স্পেশালি ঢাকায়, মেট্রো লাইনটা শুরু করেছে। এটা একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট। এটা তো আমরা এটা বলে দিতে পারি না যে উনি আমাদের দেশের জন্য কিছু করে নাই। হ্যাঁ, উনি ভুল করেছেন। উনি ইসলামিস্টদের সাথে একটু বেশি অ্যাপিজিং করেছে। যেমন, কারেক্ট মি, আমাকে আমাকে যদি কারেক্ট করতে পারেন, 2012 নাকি 13 সালে যখন এই শাহবাগের মুভমেন্টটা হয়েছিল, তেরোতে হ্যাঁ, তখন উনি হেফাজতের 5ই বৈঠক। হেফাজত, এক্স্যাক্টলি, হেফাজতের সাথে কেন ইয়ে করেছেন? আমি তো বলবো দ্যাট ওয়াজ এ হিউজ স্ল্যাপ ইন দ্য ফেস, স্পেশালি আমাদের মিনরিটিসদের জন্য। হ্যাঁ, তো কারণ কারণ ব্যাপার হচ্ছে, যখন কারণ আমাদের পিছনে যদি আমরা আগের ই- আহ, যদি ইতিহাস দেখি, একই জিনিস বিএনপি করেছিল জামাতের সাথে। তো আমাকে বলেন ওইটার আর এটার কি পার্থক্য আছে? কিন্তু এট দ্য সেম কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে, আমি কোনো পার্টি ভালো ছিল না, কিন্তু দ্য লিস্ট ওয়ার্স্ট পার্টি আওয়ামী লীগ ছিল, স্পেশালি আমাদের মিনরিটিদের জন্য। কারণ কারণ এর চেয়ে তো আর আনফর্চুনেটলি কোনো অল্টারনেটিভ নাই। আর আমাদের আর কি এটা, যেটা অনেক সেকুলারিস্টরা, স্পেশালি আমি বলবো যারা একটু লেফট লিনিং থাকে, এরা ভুল সবসময় করে এই ইসলামিস্টদের সাথে হাত মিলানো। এই অ্যালায়েন্সটা খুবই ডেঞ্জারাস। এটা স্পেশালি আমরা যেহেতু আমরা কানাডায় থাকি, এটা আমরা বেশি দেখছি এখন এখানে, the alliance between the leftists and yeah, ইসলামিস্ট। এই একই জিনিস আপনার ইরানেও হয়েছিল 1979-এ। তারপরে দেখেন ইরান লাস্ট 47 ইয়ার ইয়ার্স কি কি অবস্থা হলো। আর এখন তো ওরা ম্যাসেকার করছে ইরানে এখন। তো একই জিনিস আমাদের আমাদের দেশেও হইতে পারে। কারণ অনেক কিছু আমাদের দেশে যা হচ্ছে, কিছুটা ইরানের সাথেও প্যারালেল আছে এখানে। হুম, মিল আছে। মিল আছে, এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা ইরানকে আক্রমণ করতে চায় ইসলামী মৌলবাদ দমনের নামে। ইসলামী মৌলবাদ তারা দমন করবে। হুম। ইসরায়েলকে সমর্থন করে হামাস দমনের নামে। অথচ বাংলাদেশের জামায়াত ইসলাম সহ অন্যান্য মৌলবাদী সাম্প্রদায়িক দলকে ক্ষমতায় নিতে চায়, যারা কিনা হামাসেরই ছোট ভাইয়ের মতো। তুমি কিভাবে এটা ব্যাখ্যা করবা? এই যে হামাস, এই যে মানে পুরো বিষয়টা একদম মানে কন্ট্রাডিক্টরি, ইউএস এর যে আচরণ, তুমি হুম। এটাকে কেমন করে দেখতেছো? কি আর বলবো, ওয়েস্ট যদি ওদের নিজের কোনো ইন্টারেস্ট যদি আহ, আহ, ইয়ে না হয়, ফুলফিল হয়, ওরা, আমার মনে হয় না ওরা ইয়ে করবে। দুঃখজনক তো এখানে ওরা, আহ, যারা এই ইসলামিস্টরা, তো এরা তো ওয়েস্টের ধ্বংস চায়। এদের সাথে ফ্রেন্ডশিপ করা, তো এটা তো একটা সুইসাইডাল ব্যাপার, আমি বলবো। আর এটা একটা দুঃখজনক যে আহ, ইসলামিস্টদেরকে অ্যাপিজ করার জন্য, অথবা এদের এদের সাথে হাত মিলাবে, আহ, এটা এটা তো আমাদের, এটা তো আমাদের একটা বিট্রায়াল, আমি বলবো, আমাদের সাথে, যারা আমরা ট্রু ফ্রিডম চাই। আর হ্যাঁ, এটাই এটাই তো বলতে পারবো, হ্যাঁ। আচ্ছা, তোমাদের এই যে বাংলাদেশের তরুণরা, যাদেরকে জেনজি বলি, বা তরুণ জেনসি, সমাজ, ওকে। তরুণ সমাজ যে এরকম ঝুঁকে পড়লো, এরকম দেখা যায় যে একটা মেজরিটি পোর্শন যে ঝুঁকে পড়েছে ইসলামের নামে। ওরাও এই ইসলামটার মধ্যে, ইসলামিজমের মধ্যে ঢুকে গেছে, বা জামাতকে পছন্দ করে। ওরা অন্য কোনো রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধ সম্পর্কে শুনতেই চায় না, মনে হচ্ছে এরকম আমাদের কাছে। তুমি এটা কি বলবে, কেন এই আহ মানে কোথায় গ্যাপ হলো? এটা আমি বলবো একটা, এটা জেনারেশন গ্যাপের একটা ইয়ে আছে। তো তারপর আরেকটা ইয়ে হচ্ছে যে, অ্যাট দ্য সেম টাইম আমি বলবো জেন জি হচ্ছে সবচেয়ে
এন্টাইটেল জেনারেশন, কারণ ওরা অনেক কিছু বেশি ইজিলি পেয়ে গেছে, যেমন ইন্টারনেট বলেন, স্মার্টফোন বলেন, এগুলা আমাদের সময় ছিল না। তারপরে এটা তো আছে। এট দ্য সেম টাইম স্পেশালি লাস্ট 10 বছরের কথা যদি বলি, ইন্টারনেটের অনেক কি বলবো, সেন্সরশিপ বেড়ে গেছে। আর এট দ্য সেম টাইম বিভিন্ন আইডিওলজিকে ওরা করে, স্পেশালি যেগুলো আনফ্রেন্ডলি, এদের সাথে এদেরকে বেশি কি বলবো, একটা ফ্রি পাস দেয়। হ্যাঁ, আর জেনজি তো আমি বলবো যে এরা তো আমাদের সময় থাকে নাই, আমাদের তাই জন্য এরা অনেক ভাবে ইগনোরেন্ট, তুমি তাই কি জন্য তাহলে ওরা বলতে চাও, তোমাকে আমি যদি একটু সহজ করে দেই, তুমি যদি ইংলিশে বলতে চাও ইংলিশেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি কি ওকে। তাহলে বলতে পারো যে, বলতে চাও যে বাংলাদেশে যে যে তথ্য প্রযুক্তি বা ইন্টারনেট যেটাকে বলো, এই টেকনোলজি, এত এইটাই বাংলাদেশের যে এত তথ্য প্রযুক্তির উন্নয়ন করেছিল বিগত সরকার, এইটাই কি বুমেরাং হয়ে বা এইটাই কি অস্ত্র, উইপেন হিসেবে আমাদের মুক্তিযুদ্ধেরকে বিকৃত করা, ইতিহাস বিকৃত করার জন্য এই টেকনোলজিকে ব্যবহার করছে ইন এ নেগেটিভ ইয়েস, ওয়ে, যেটা পজিটিভ ইয়েস, ওয়েতে ব্যবহার অ্যাবসলিউটলি, করা উচিত ছিল? হ্যাঁ, তুমি কি এটা একটু অ্যাবসলিউটলি। ইলাবোরেট করবে আমাদের তরুণদের জন্য, কি কিছু বলবে তুমি এটা নিয়ে? ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউ ক্যান গো হ্যাড। আচ্ছা, 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 আমি আপনার প্রশ্নটা আবার বলছি। এখনকার যে জেনারেশন, মানে জেনসি। এখনকার যে জেনারেশন, তুমি যেটা বললে যে টেকনোলজির ব্যবহার, টেকনোলজি আমাদের কে এই জায়গাটাতে ইজি অ্যাক্সেস, সবকিছু মানে ফর গ্রান্টেড নিচ্ছে, সবকিছু ইজিলি পেয়ে যাচ্ছে, টেকনোলজির দ্বারাই তারা বিভ্রান্ত হচ্ছে, টেকনোলজিকে মিসইউজ করছে। ব্যাপারটা কি এরকম যে তাহলে এই পুরো টেকনোলজি, এই যে মানে তথ্য প্রযুক্তির যে রেভলিউশন, এটা তো আওয়ামী লীগ গভর্নমেন্টই ঘটালো গত বছর, তাই না? ইন্ট্রোডিউস করলো, ঘরে ঘরে পৌঁছে দিল, টু ফর দ্য বেটারমেন্ট। কিন্তু ইয়েস। এইটাই কি আমাদের জন্য বুমেরাং হয়ে গেল কিনা, যে তরুণ তরুণ প্রজন্ম এটাকে নেগেটিভ ইয়েতে, তরুণ প্রজন্ম। শুধু আমি বলবো, শুধু তরুণ জেন জি কে দোষ দিয়ে লাভ নাই। আচ্ছা। কারণ আমি বলি যে এই স্মার্টফোন, স্পেশালি স্মার্টফোনটা, আমি বলবো আমাদের দেশের যার সবচেয়ে মূর্খ, ইলিটারেট, এদের হাতেও চলে গেছে। এটা আরো বেশি ভয়ঙ্কর আমি বলবো, কারণ এরা কোনো পড়াশোনা যায় না। আর স্পেশালি এরা তো বেশিরভাগই, যেহেতু আমাদের দেশের বেশিরভাগই মেজরিটি হচ্ছে মুসলিম। যখন 2003-তে বাংলাদেশে গিয়েছিলাম প্রথমবার, একটা মানে কেনেডিয়ান, আমার পাসপোর্ট পাওয়ার পরে, সিটিজেনশিপ পাওয়ার পরে, আমার কাছে যেটা দেখেছিলাম, এই মৌলবাদীটা তখন বেশি ছড়িয়ে গেছিল। আমি ছোটবেলায়, ইট ওয়াজ ভেরি রেয়ার একটা মহিলাকে মানে বোরকা পরা অথবা মাথায় হিজাব পরা, এটা খুবই রেয়ার ছিল। এখন তখন এটা আস্তে আস্তে বেড়ে গেছিল। আর আমরা তো সবসময় খোদা হাফেজ বলতাম, তারপরে দেখি যে সবাই আল্লাহ হাফেজ বলে। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু আমাদের দেশে আহ, মানে রিচ, মানে বড় লোক আর গরিবদের একটা হিউজ গ্যাপ ছিল। আমার কাছে যেটা মনে হয় যে এই এই যত মৌলবাদীগুলো আছে, যত মানে জামাত বলেন, যাই বলেন, এরা এই মানে ভ্যাকিউমটাকে মানে এক্সপ্লয়েট করেছে। আস্তে আস্তে এই গরিবদেরকে, এদেরকে খাওয়ালো, এদেরকে আহ, মাদ্রাসায় পড়াশোনা করেছে, তারপরে এদেরকে আস্তে আস্তে ইনডক্ট্রিনেট করে এদেরকে ব্রেন ওয়াশ করেছে। তো আমার কাছে যেটা মনে হয়, এটা ওরা এটা এক্সপ্লয়েট করে এটা এটা ছড়ে গেছে সব জায়গায়। স্পেশালি আরো বেশি ভয়ঙ্কর হচ্ছে আমাদের যে অরফেনেজ গুলা, যেখানে মানে এতিমখানা। এতিমখানা গুলা, বাচ্চাগুলা যায়, ওইখানেও সব এই মাদ্রাসাওয়ালাদের হাত আছে অনেক। মানে হ্যাঁ, মানে আমাদের আসলে গভর্নমেন্ট, বিগত সরকারগুলো এই যে মানে অরফানেজ এটাকে এগুলাকে ওভারলুক নেগলেক্টই করেছে। করেছে, ওভারলুক করেছে। ওদেরকে এক্স্যাক্টলি। একটা সার্ভেলেন্সের বোধ ভিতরে, বা ওদেরকে প্রপার গাইডেন্সটা দেওয়া হয়নি যে ঠিক আছে মাদ্রাসা করুক আর যাই করুক, যে গভর্নমেন্ট এগুলাকে ওভারলুক করেছে বলে ওই ভ্যাকুয়ামটাতে তুমি বলতে চাচ্ছ যে এই যে ফান্ডামেন্টালিস্ট ইসলামী, উগ্র ইসলামী মৌলবাদী শক্তিটা ঢুকে গেছে, অ্যাবসলিউটলি। সেই হ্যাঁ, জায়গাটাকে কাজে লাগেছে। কারণ 1-2 হাজার টাকা দিলেই তো একটা বাচ্চার ফ্যামিলি খুশি হয়ে যায়। সো ইটস হ্যাঁ, ভেরি ইজি টু বাই, রাইট? এক্স্যাক্টলি। তারপরে আরেকটা ভুল হয়েছে যে আমরা মাদ্রাসার এডুকেশনটাকে একটা মানে গুরুত্ব অ্যাফিলিয়েট। দেওয়া,
দিয়েছে। মাদ্রাসার এডুকেশন কেমনে আপনার হায়ার এডুকেশনে কেমনে করবে, এটা তো মানে এটা একদম ননসেন্সিক্যাল একটা আপনার আমাদের দেশে প্রপার স্কুলিং ছাড়া ওরা ওদেরকে হায়ার এডুকেশন দেওয়া উচিত ছিল না। শুধু প্রপার এডুকেশন থেকে এরা হায়ার এডুকেশন যেতে পারবে। তো মাদ্রাসার এডুকেশন দিয়ে ওরা কেমনে কলেজ আর ইউনিভার্সিটিতে যেতে পারলো, এটা মানে তুমি এটা আমাকে একদম একটা ভুল জিনিস ছিল। বলতে পারো যে এই যে মানে আবুধাবি, দুবাই, সৌদি আরবিয়া, ওখানে ওখানকার সিস্টেম কি এরকম? মাদ্রাসা মাদ্রাসা কি না 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 একেবারে ওখানকার না না সিস্টেমটা কিরকম একটু বলবে? কারণ ওগুলো তো সবই আরব দেশ, ওগুলো তো সবই মুসলিম, স্পেশালি সৌদি আরবিয়া, দুবাই, হুম এগুলো যদি বলি হুম আমরা। হুম আমি তো ইউএ তে থেকেছিলাম। আমি বেশ আমি বলবো গুড পার্ট অফ মাই লাইফ ইন ইউএ। আমি তো দুবাই, আমি বলতে গেলে দুবাই আমি বেশি ভালো জানি মোর দেন টরন্টো এন্ড ঢাকা। ওকে। হ্যাঁ। তো আর আর আমি সৌদিতে খুব ছোটবেলায় থেকেছিলাম। আর সৌদি এখন ইদানিং চেঞ্জ হয়েছে, আগে এরকম ছিল না। ইদানিং চেঞ্জ হয়ে আমি শুধু এখন দুবাইয়ের কথাই বলি। দুবাইতে তো ইটস এ মডার্ন মুসলিম মেজরিটি কান্ট্রি। আর ওইখানে এক্সট্রিমিজমের জন্য কোনো নাই, কোনো নো কোনো স্পেস। নো স্পেস। আর আমার কাছে আরো আশ্চর্য লাগে, যেহেতু আমরা কানাডায় থাকি, ইউএ এর মতো দেশ, বাহরেইন, তারপরে সৌদি আরবের দেশ, আর এমনকি ইজিপ্টেও আহ, মুসলিম ব্রাদারহুডকে ব্যান করেছে, কিন্তু অন্যান্য দেশে এখনো করে নাই। এটা এখনো করে বাহরাইন, নাই। ইজিপ্ট অ্যান্ড সৌদি আরেবিয়া, ইজিপ্ট যেখানে মুসলিম ব্রাদারহুডের জন্ম হয়েছে, ওইখানেও এটা একটা ব্যান করে দিয়েছে, কিন্তু ওয়েস্টে এখনো করে নাই। আর ওয়েস্টের বিভিন্ন মানে এফিলিয়েট গ্রুপস যেগুলো আছে, যেমন আমেরিকায় কেয়ার, CAIR, তারপরে কানাডার নামটা এনজিওস। ভুলে গেছি, মানে মানে রিলেটেড অর্গানাইজেশনস, মাঝে মাঝে এনজিও হিসাবে এরা কাজ করে। হ্যাঁ। তো হ্যাঁ, তো ইউ এর কথায় যদি আবার ফেরত যায়, এখানে তো একদম ব্যান্ড, একদম ব্যান্ড। আর মাদ্রাসা এমন আছে, মাদ্রাসা। মাদ্রাসা কি বলবো, এখানে কোরআন শিক্ষার আছে অবশ্যই, কিন্তু মাদ্রাসা আমরা যেমনি মানে ট্রেডিশনালি জানি আর বুঝি, ওই রকম নাই। মানে ওইখানে যাবে, তারপরে ইনডক্ট্রিনেট হবে না, কিন্তু অ্যাটলিস্ট মানে প্রপার কোরআনের শরীফের শিক্ষা পাবে। হ্যাঁ। যে শিখতে চায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু এমন না যে হায়ার এডুকেশনের জন্য ওরা আমি যতটুকু জানি, আমি এই পুরাপুরি আমি এটা সঠিক বলতে পারবো না। আহ, আম, আমার মনে হয় না মাদ্রাসার এডুকেশন দিয়ে ওরা হায়ার আমি এডুকেশন যেতে একজনের কাছে পারবে। শুনেছিলাম যে মাদ্রাসায় কি কি জানি অনেক 12 গ্রেড পাস করতে হবে, প্রচলিত শিক্ষা আমি শুনেছিলাম আরো বেশি। একটা এই হ্যাঁ। জায়গাটাতে তোমার সাথে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মাইনরিটি যারা আছে তাদের কি কোনো অসুবিধা হয় থাকতে? না, ওই অসুবিধা হয় না, কিন্তু যদি আমার ফেথ দের কথা বলি, কিছু মানে ইটস লিটল কমপ্লেক্স, কারণ আমাদেরকে ওরা জানে উই উই বাহাইজ এক্সিস্ট, কিন্তু আমাদেরকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে পুরোপুরি রেকগনাইজ করে না। এখানে এখানে একটা আছে, মানে আচ্ছা, কমপ্লেক্সিটি আছে। শারজিল, আমাকে এখন একটা বলো, এই যে বাংলাদেশে যে মানে হিন্দুদেরকে টার্গেট করে করে মেরেই ফেলা হচ্ছে তাদের, আমি হুম দেখলাম যে মানে এখন যেটা আর একটা নতুন টেকনিক করেছে, ওদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়, তারপরে ওরা পালিয়ে যায়, মানে ওরা প্রাণ ভয়ে সরে যায় ওখান থেকে, তারপর ওদের জমি জমাটা দখল করে নিচ্ছে একদম। এটা একদম ওতপ্রোত ভাবে, মনে করো আম, একজন হিন্দু মানুষ যার একটা জমি, মালিকের সামনে অন্য মোল্লারা এসে জমিটা আহ, ইয়ে করে নিয়ে নিল, উনি হুম দাঁড়ায় আছে মালিকটা, বংশ পরম্পরা ওই জমি তাদের, ওই দানি জমি তাদের। হুম এই যে একটা অবস্থা বাংলাদেশে এখন চলছে, এটা হুম। বিদেশে অ্যাড্রেস হচ্ছে না কেন? কিন্তু অন্যান্য দিকে আমরা যদি চিন্তা করি, প্যালেস্টাইন নিয়ে সবাই কান্দাকাটি করতেছে, কিন্তু আমাদের বিষয়গুলো কেন অ্যাড্রেস হচ্ছে না? 1.5 বছর যাবত এই চলছে। কারণ আমাদের দেশের তো there's nothing interesting for them, ওদের কোনো ইন্টারেস্টিং নাই। কে মরছে, আমাদের দেশে যদি তেল থাকতো, সাথে সাথে ওরা করতো, আমাদের সাথে হাত মিলাইতো। ইট ডাজন্ট ম্যাটার আমাদের দেশে কোন গভর্নমেন্ট থাকে। এখন আমি বলবো কিছুটা, ট্রাম্প যেহেতু আছে, তো তাই জন্য কিছুটা সবাই একটু সিধা থাকে, নাহলে কেউ সিধা থাকবে না। তো
আর আবার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার প্রশ্নটা কি আবার আন্টি? প্রশ্নটা হচ্ছে যে যে বাংলাদেশে যে যে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের জমি জমা হুম দখল করে নিচ্ছে, একটা রিগ ইলেকশন হওয়ার একটা, হুম দেখো, আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে, তুমি তো জানো যে বাংলাদেশে ইলেকশন হচ্ছে 12 ফেব্রুয়ারি, আর কয়েকদিন পরেই, আর হ্যাঁ 11 দিন পর। ওখানে হ্যাঁ আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ ব্যান। আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম, সমস্ত সহযোগী সংগঠন সব ব্যান। হুম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কোণঠাসা করছে, সবচাইতে বেশি টার্গেট করে মারা হচ্ছে হিন্দু কমিউনিটিকে। তো তোমার হুম। কি মনে হয় যে এইটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, বা বিদেশিরা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কত কথা বলে, এটা নিয়ে তো কোনো কথা বলছে না। আচ্ছা, এখন এখন আমি স্ট্রেট কথা বলি। বলো। ইয়া, আপনি যেহেতু প্যালেস্টিনদের কথা বলেছেন, আহ, এখন আমরা ওয়েস্টে বলি, আহ, আমরা দুঃখ করে বলি এটা, যে নো জুস নো নিউজ। এখন কালকে আমি একটা আমার সোশ্যাল মিডিয়াতে একটা স্টোরি আমি শেয়ার করেছিলাম। একটা ইরানি বলছিল যে এখন যে ইরানে যে হচ্ছে, ম্যাসেকার হচ্ছে, বলতেছে যদি ইরানের যে সিভিলিয়ান গুলো আছে এরা যদি প্যালেস্টিনিয়ান হিসাবে যদি মানে পরিচয় দিত, আর যদি মিডিয়া খামেনেকে একটা মানে ইসরায়েলি অথবা ইহুদি হিসাবে যদি যেত, তো তাহলে একটা বিগ নিউজ হতো। তো সেম ওয়ে, সেম প্রিন্সিপাল অ্যাপ্লাইজ ইন বাংলাদেশ। যদি আমরা হিন্দুরা যদি প্যালেস্টিনিয়ান হিসাবে করতো, আইডেন্টিফাই করতো, আর যদি আমাদের যারা আমাদেরকে, যারা ওপ্রেসর আছে এদেরকে যদি জায়নিস্ট বলেন অথবা ইসরায়েল বলেন, ওইভাবে যদি করা হতো, তাহলে মিডিয়া খুব একটা বড় টেনশন করতো, তার মানে দ্যার ইজ বলতো এ তো। ক্যাম্পেইন, নো জিউস নো, নো নিউজ। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা ইটস নট নিউ, এটা অনেকদিন ধরে চলছে, কিন্তু আমি বলবো লাস্ট 2-3 বছরে এটা বেশি মানে ইটস ইয়ে অল অ্যাবাউট মিডিয়া ক্যাম্পেইন অ্যান্ড দেন অ্যাবসলিউটলি, অ্যাডভার্টাইজমেন্ট, দেন অ্যাবসলিউটলি, রাদার দেন হিউম্যান রাইটস। অ্যাবসলিউটলি। হ্যাঁ, আর আমাদের দেশে যদি কোনো ইকোনমিক যদি থাকে, মানে ইন্টারেস্ট থাকে, তাহলে ওয়েস্ট ইন্টারেস্ট দেখাবে, না হলে কোনো ইন্টারেস্ট দেখাবে না। কিন্তু বলে যে আমাদের দেশে ডিপ স্টেট আমাদের গভর্নমেন্টকে ফেলে দিল, শেখ হাসিনা গভর্নমেন্টকে ফেলে দিল, এটাই তো আমরা জানি। এবং ট্রাম্প নিজেও বলেছে যে মিলিয়ন্স অফ ডলার ওখানে ইনভেস্ট করা হয়েছে, মানে এটাকে করার জন্য, যেন ফেলা যায়, এটার জন্য, এই প্রস্তুতিটা নেওয়ার জন্য, এই পুরা ঘটনাটা ঘটানোর জন্য অনেক অনেক ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়েছে, যেটা ট্রাম্প নিজে বলেছে যে 29 মিলিয়ন ডলার, তো উনি নিজেই জানে, আরো আরো। সো এই ডিপ স্টেট, নাহলে আমাদের তো ইন্টারেস্ট নাই, এটা তো তুমি বলছো কিভাবে? আমেরিকার তো ইন্টারেস্ট আছে। এখন ইন্টারেস্ট দেখাচ্ছে, তখন তো তেমন ওই ইন্টারেস্ট দেখাই নাই। এই যদি ইন্টারেস্ট যদি থাকে, থাকে, মানে ইটস ফর দ্য রং রিজনস, এটাই বলছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, শারজিল, হুম এই নির্বাচনটা তো একটা, কম করে হলেও 50% লোকের ভোট নাই ওখানে। তো এই হুম। নির্বাচনটাতে তুমি কি মনে করো, ইউনুস যে এটা একটা মেটিকুলাসলি ডিজাইন করে যে নির্বাচনটা করছে, তা আমাদের দেশটা কি আসলে মৌলবাদী রাষ্ট্র হতে যাচ্ছে? আর মৌলবাদী রাষ্ট্র যদি হয়, তাহলে আমাদের দেশের অবস্থাটা কি হবে? মাইনরিটি তো আছেই, নারীদের আছে, কারণ মৌলবাদী ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের বা জামায়াত ইসলামদের তো নারীদের নিয়ে এক ধরনের, আমাদের দেশটা আসলে গত 36 to 40 ইয়ার্স তুমি বলতে পারো নারীরাই চালিয়েছে। শেখ হাসিনা, খালেদা জিয়া, দুইটা প্রধান, দুই দলের নারী নেত্রী প্রধান। তো তোমার কি মনে হয় যে আসলে কি এই দেশ আদৌ উদ্ধার করা সম্ভব হবে, নাকি এই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের দেশটা মৌলবাদী রাষ্ট্রের দিকে চলে যাবে, এবং যারা 71 আমাদের বিরোধিতা করেছিল তাদের হাতে চলে যাবে? তোমার কি মনে হয়? আহ, আমার কাছেও তাই মনে হচ্ছে যে এখন তো মৌলবাদীদের হাতেই চলে যাবে। আর আনফর্চুনেটলি, যেটা আমি বললাম, ইরানের যে অবস্থা হলো এটা আমাদের দেশেও হবে। আর ইন ইন সাম ওয়ে আমি দুঃখ করে বলছি টু মাই অডিয়েন্স, আমি প্লিজ ডোন্ট মাইন্ড, আমি দুঃখ করে বলছি, ইন ইন এ ওয়ে আমাদের দেশে একটু শিক্ষা দরকার আছে, কিন্তু একটু শিক্ষা। শিক্ষা করলে কি সে আবার 40-50 বছরের জন্য তো আমরা পিছিয়ে যাব? ইয়েস, ইন সাম ওয়ে ইয়েস অ্যান্ড নো। আমি বলি কেন। কারণ আমাদের দেশ, হ্যাঁ আমি বললাম যে ইরানের সাথে অনেক প্যারালাল আছে, কিন্তু আমাদের দেশ ইকোনমিক্যালি এত ডেভেলপড না, যেটা ইরানে ছিল এখন। আর যদি ওই
আয়াতুল্লাহরা যদি ঠিক মতো ইয়ে করতো তাহলে আরো ধনী হতো, কিন্তু আমাদের দেশ ওয়ের নট দ্যাট ওয়েল ইকুইপড দ্যাট ওয়ে। তো এখন ইয়া যদি গ্লোবাল প্রেসার যদি কোনো স্যাংশন দেয়, মানে গড ফরবিড যখন এই ইসলামিস্টরা যখন ইয়া মানে টেক ওভার করবে আর হাইজ্যাক করবে আমাদের দেশ, যদি ইকোনমিক মানে সিভিয়ার অস্টিয়ার ইকোনমিক স্যাংশন যদি দেওয়া শুরু করে, স্পেশালি আমেরিকার কথাই যদি আমি বলি, তাহলে আমাদের দেশের মানে একদম ইকোনমিকলি ক্রিপলড হয়ে যাবে আর আর ইয়ে হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। এটা খুব বেশি তাড়াতাড়ি হবে, কারণ ব্যাপার হচ্ছে থ্যাঙ্কফুলি আমাদের এখন এখন কমিউনিকেশন আগের থেকে অনেক ইজি হয়ে গেছে, থ্যাঙ্কস টু দি ইন্টারনেট, থ্যাঙ্কস টু দ্য স্মার্টফোন। এখন আরো অনেক সুবিধা আসবে মানে ইন টাইম। কিন্তু এখন হ্যাঁ, ইন সাম ওয়ে আমাদের দেশে একটু একটু শিক্ষা দরকার, বিকজ আমরা ইংলিশে একটা কথা বলি যে হোয়াট ইউ রিপ, ইউ সো হোয়াট ইউ রিপ। হ্যাঁ, তো যেটা আমরা বাংলা বলে কার্মা যেটা বলি। সো ইউ আস্কড ফর ইট, তোমরা এটাই চেয়েছো আর এটাই পাবা। একটু শিক্ষা দরকার, কারণ কারণ ব্যাপার হচ্ছে যে যদি আমাদের দেশের লোকজনদের যদি ঠিক প্রিন্সিপাল থাকতো, ঠিক নৈতিকতা থাকতো, এথিক্স থাকতো, তাহলে তাহলে হোপফুলি গড উইলিং ইনশাআল্লাহ আমরা ঠিক ডিরেকশনে যাব। কিন্তু ইন সাম ওয়ে দরকার আছে, কারণ আমাদের দেশ লোকজনরা যদি মৌলবাদী ইয়ে চায়, যাও আফগানিস্তানের মতো হয়ে যাও, ইরানের মানে এখনকার যে ইরান আছে ওদের মতো হয়ে যাও, and you will get a hard lesson. তারপরে ইয়ে করে যে ও এটা তো আমরা এক্সপেক্ট করি না। কেন এক্সপেক্ট করে না? তোমরা দেখো তোমরা কি আইডিওলজি তোমরা এতদিন সমর্থন করেছিল। আর সবচেয়ে আর আমি বলবো যে আমাদের যারা এমনি যারা সিম্পলটন আছেন, প্লিজ do not trust these leftist communists. They are এরা আপনাদের এরা সবসময় শেপ শিফট করে, এদেরকে কোন সময় ট্রাস্ট করা যায় না, এদের মতো হিপোক্রিট নাই। হ্যাঁ, তো আমি বলবো এই 12 ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে, ওরা যদি ইসলামিস্ট রাষ্ট্র চায় হোক, করে ফেলুক, এটা বেশি দেখি দেখি কতদিন ওরা এটা টিকবে। আর এট দ্য সেম টাইম আরেকটা আমি যেটা বলবো, আমাদের দেশের লোকজনদের মানে স্পেশালি রিলিজিয়াস এডুকেশনের কথা যদি বলি, এরা এত ওয়েল এডুকেটেড না। এটা আমার মনে হয় না এটা বেশি দিন টিকতে পারবে। আমার মনে হয় না এটা আপনি বলেন 50 বছর বলছেন, আমি মনে হয় না এটা 10 বছর টিকতে পারবে, কারণ এখন আনফর্চুনেটলি দিস কান্ট্রি ইজ রান বাই ইলিটারেট পিপল, not the enlightened people. সুতরাং তুমি বলছো যে যদি কোনো কারণে গড ফরবিড, যদি আমি চাই না, তারপরে আমি চাই না, আমি শিক্ষা হওয়ার জন্যও চাই না যে আমাদের রাষ্ট্রটা কোনো 71-এ যারা আমাদের বিরোধিতা করেছিল কোনো এক্সট্রিমিস্ট মৌলবাদী ইসলামী জঙ্গির খাতে চলে যাক, এটা আমি চাই না। তারপরেও আমার আমার মানুষ বাংলাদেশে, এটা আমি চাই না। তারপরেও যদি হয়, তুমি বলছো আসলে এই ইসলামিস্টরাও টিকতে পারবে না, বিকজ দে আর নট লিটারেট, আমাদের অনেক পপুলেশন, আমাদের লোক, আমাদের আমরা পুয়ার, আমরা আমাদের নানাবিধ আমাদের যে আর আমাদের এক্সপেরিয়েন্সও নাই, আমাদের এক্সপিরিয়েন্সও নেই। সো সবকিছু মিলে তুমি মনে করো যদি তারা যায়ও তারা টিকতে পারবে না। বাট কিন্তু এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনে যে আমাদের যে যারা নাকি সেকুলার, যারা নাকি প্রগ্রেসিভ, স্পেশালি আমি সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে আমাদের যারা নন মুসলিম, স্পেশালি হিন্দু কমিউনিটি। 21% ছিল, ইফ ইউ নো দ্যাট, যে জানি, ডিউরিং আমাদের it's very shocking, very shocking. ইন্ডিপেন্ডেন্স সময়টা 21% ছিল, নাও ইট ইজ নট ইভেন 5%. And then they were rich, they were cultured Hindu community এবং other religions like Christian, Buddhist, এবং তাহলে তো ওই ট্রানজিশনটাতে এই মানুষগুলোর কি হবে? আমার তো এটাই ভয় লাগে। আমার তো সবসময় মাঝে মাঝে মনে হয় যে এদেরকে কি এক্সটারমিনেট করে ফেলবে নাকি, কারণ এদেরকে এক্সটারমিনেট যখন শুরু করবে অন্যান্য কমকে ওরা টার্গেট করবে, ইনক্লুডিং আস। এটা তো মানে এটা করেছে তো, মানে যেমন বাংলাদেশে তুমি যদি জানো সুফিজম,
তারপরে আহমদীয়দের তো নন মুসলিম ঘোষণা করতে বলে দেওয়া জানি। হয়েছে। হুম, তুমি তো জানো এগুলো তো চলছে। সো চলছে, তার হ্যাঁ। মানে আগামী সময়টা তুমি বলতে চাইছো যে খুব একটা খারাপ সময়ের দিকে আমরা যাচ্ছি। ইলেকশন হোক না হোক, পাশ করুক ও, ইসলামিস্টরা না হোক, মানে আমরা আচ্ছা। একটা সংঘর্ষটা দুইটা ফোর্স, হুম, সেকুলার ফোর্স, প্রগ্রেসিভ ফোর্স অ্যান্ড ইসলামিস্ট ফোর্স একটা মুখোমুখি চলে আসছি আমরা, রাইট? ইয়েস। আমি এখন আবার দুঃখ করে বলছি, আমাদের দেশে কোনো ডেমোক্রেসি দরকার নাই, কোনো ইলেকশন দরকার নাই। আমাদের দেশে দরকার একটা গুড বেনেভোলেন্ট ডিক্টেটর। ডেমোক্রেসি যে সবসময় ভালো হবে এটার কোনো গ্যারান্টি নাই। And আমি যেটা বলেছিলাম যে আগে, উইথ ফ্রিডম অ্যান্ড রাইটস উই হ্যাভ রেসপন্সিবিলিটিস। আমরা ওই রেসপন্সিবিলিটি নিতে জানি না। আমরা আসলে জানি না। আমাদের দরকার এক দেশে একটা বেনেভোলেন্ট ডিক্টেটর। দেখেন, আমি যখন ছোট ছিলাম আমার লেট নানা বলতো যে মালয়েশিয়ার মতো নোংরা দেশ উনি দেখে নাই। আমার স্পেশালি আমাকে বলেছিলেন যে এয়ারপোর্টে যখন নেমেছিলেন উনি উনি তাই আমাকে আমাদেরকে ছোটবেলায় বলতো, আমাদেরকে গল্প বলতো। এখন দেখেন মালয়েশিয়া কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে। হ্যাঁ, ইটস নট পারফেক্ট। মালয়েশিয়ার নিজের ইস্যুস আছে, কিন্তু অ্যাটলিস্ট ওরা আগাইতে পেরেছে। যদি আমাদের দেশে একটা ভালো লিডার থাকে, ভালো লিডারশিপ থাকে, দে ক্যান গো হেড। আর মালয়েশিয়াতে তো কোনো ডেমোক্রেসি ছিল না তখন। আমি যেহেতু মিডল ইস্টে ছিলাম, দেখেন ইউ এর কথা বলেন, তারপর পাশে ওমান, ওমানে তো বেনেভোলেন্ট একটা একটা ডিক্টেটরশিপ, ইকোনমিকলি প্রিটি গুড। আর আরো যদি আমরা আগে যেতে চাই, অটোমান এম্পায়ার শেষ হওয়ার পরে যখন কামাল আতাতুর্ক এসেছিলেন, হি ওয়াজ এ বেনেভোলেন্ট ডিক্টেটর। দেখেন টার্কিকে একটা ইলিটারেট দেশ যেটা ছিল, কোথায় নিয়ে গেছে। আমাদের দেশেও সম্ভব। যেটা আমরা, পার্ট মাই ল্যাঙ্গুয়েজ আন্টি, আমরা তো সবসময় বলি আমাদের দেশের যাত্রা মানে ডান্ডা ছাড়া কোনো ভাষা বোঝে না। আনফর্চুনেটলি দ্যাট ইজ দ্য কেস আমাদের উই দেশে। নিড ডান্ডা অলওয়েজ। ইয়েস, আনফর্চুনেটলি, তাহলে আনফর্চুনেটলি। আমি যদি বলি তাহলে যে 17 বছর, যে 16 বছর, 16 বছর শেখ হুম, হাসিনা ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় অনেক অনেক রাজনৈতিক দলরা আসে নাই ওনার সাথে, উনি হ্যাঁ, সাপ্রেস করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যে প্রোগ্রেস, আমাদের যে সমস্ত সেক্টরে যে ডেভেলপমেন্ট এন্ড এভরিথিং, বাংলাদেশ একটা জায়গায় চলে যাচ্ছিল। তাহলে তো এটা হুম, খারাপ তো তুমি বলতে পারো না। এই যে গণতন্ত্র না, না, গণতন্ত্র বলে একটা গভর্নমেন্ট ফেলে দিল। মানে কিছুটা প্রগ্রেস হয়েছে, হ্যাঁ। এট দ্য সেম টাইম আমি বলবো না হাসিনা উনি ইয়ে ছিলেন একটা বেনেভোলেন্ট ডিক্টেটর ছিল, শি ওয়াজ অথরিটেরিয়ান। অথরিটেরিয়ান, রাইট? হ্যাঁ, কিন্তু বাট শি ওয়াজ নট বেনেভোলেন্ট ডিক্টেটর। ওকে। কারণ বেনেভোলেন্ট ডিক্টেটর হইলে তাহলে ওনার প্রত্যেক স্ফিয়ারের ওনার কন্ট্রোল থাকতো। আমাদের দেশে এই মাদ্রাসাদের ওয়ালাদেরকে উনি ইয়ে করতেন না, পিস করতেন না। মানে উনি সবাইকে নিয়ে আগাতে চেয়েছিলেন। দ্যাট এক্স্যাক্টলি। ওয়াজ দ্যাট ওয়াজ রং মুভ, রাইট? ইয়েস। আমরা তো সবাইকে খুশি করতে পারবো না। আমরা উই আর হিউম্যান, আমরা মানুষ, আমরা সবাইকে খুশি করতে পারবো না, এটা আমাদের একসেপ্ট করতে হবে। হ্যাঁ, রাইট। হ্যাঁ। এখন এখন আর আরেকটা, এখন যেটা মিনরিটিদের কথা বলছেন, এখন এটা একটা ডাবল এজ সোর্ড। এখন একটা হচ্ছে, একটা অপশন হচ্ছে ওরা দেশ থেকে পালায় গিয়া বিদেশে রেফিউজি ইয়ে নিতে পারে, ঠিক আছে। তো এটা ওদের জন্য অ্যাটলিস্ট একটা 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 সিকিউরিটি হলো। কিন্তু এটার ডাউন সাইড হচ্ছে, তাহলে তো ইসলামিস্টরা জিতে যাবে, এরাই 100% দেশটাকে ইয়ে করে ফেলবে। তখন দেন দ্যাট ইজ নো ওয়ে আউট। মানে কিন্তু আমাদের আসলে ফাইট করা ছাড়া কোনো উপায় নাই 71-এর হ্যাঁ, মতো। এখন যখন একাত্তরের কথা আপনি বারবার বলছেন, আমি বলবো আমাদের মুক্তিযোদ্ধারা এরা অস্ত্র ছেড়েছে কিন্তু অস্ত্রের ট্রেনিং ছাড়ে নাই, অস্ত্রের ট্রেনিং ছাড়ে নাই। তো এরা যদি কোন সময় অস্ত্র ধরে, ওয়াচ আউট বাংলাদেশ, ওয়াচ আউট, স্পেশালি জেন জি। তোমরা, তোমাদের বয়স বেশি বাড়ে নাই, তোমরা এখনো ইয়ে না। আই এম ওল্ড ইনাফ টু বি ইয়োর ড্যাড। ইয়েস, জেন জি আমি বলি আই এম ওল্ড ইনাফ টু বি দেয়ার ড্যাড। ওরা দুনিয়া কিচ্ছু দেখেনি, বাংলাদেশের বাইরে ওরা কিচ্ছু দেখেনি। ওদের জ্ঞান নলেজ খুবই কম, খুবই কম।
যদি আমাদের মুক্তিযোদ্ধরা যারা এখনো বেঁচে আছেন, ওরা ওরা তো অস্ত্র ইয়ে করছে, কিন্তু অস্ত্রের ট্রেনিং ওরা ছাড়ে নাই। যদি ইফ নেসেসারি আরেকটা মুক্তিযোদ্ধা লাগাবে এরা, এটা হলে ইটস এ গ্রেট, তাহলে আশা আশা করা যায় একটা ভালো ফিউচার হবে। আর এই জেনজিদের, এই মডার্ন জেনারেশনদেরও একটু ভালো শিক্ষা দরকার। দে নো নাথিং, দে রিয়েলি নো নাথিং। এরা মনে করে যে their view of the world is a utopia. No, there's no such thing as utopia আমাদের দেশে, আমাদের 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 দুনিয়াতে। This world is not a heaven. Heaven পাইতে হলে that's another story. Yeah. আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি সার্জিৎ। তুমি আমাকে এখন আমাদের জেনজিদের জন্য আহ, ইংরেজিতেই তোমার লাস্ট যে স্পিচটা আজকের সেশনের, তুমি যদি কিছু বলতে চাও ইংলিশে বলো, তাহলে তুমি বোধহয় আরাম করে বলতে পারবে আমার কাছে মনে হচ্ছে। আমাদের জেনজিরা নিশ্চয়ই ইংলিশ বোঝে। তুমি কি বলতে চাও আমাদের জেনজিদের জন্য? কারণ ওটা আহ, মাথায় রেখো যে সব জেনজি তো আর এরকম হয়ে যায় না, যে তারা হবে না। চেষ্টা করছে। আমার মেসেজ হচ্ছে question everything before you do anything, including what you believe in. Question first everything. Question your own beliefs. Question your own principles, your own values. Then you'll find your proper compass. And like I said before, with freedom, rights and freedoms come responsibilities. They all go hand in hand. Otherwise, that is এটা হচ্ছে entitlement. আমি বলবো, especially Gen Z, please think before you take your actions, and think deeply and properly, or you will regret it. And most likely it will be irreversible. আশা করি আমার মেসেজ যাবে ওদের কাছে। অনেক জি, ধন্যবাদ শার্জিল। আমরা জি, আবারও কথা বলবো। আমার মনে হচ্ছিল যে আমি নেক্সট তোমার সাথে যে ইন্টারভিউটা করব ওটা আমি ইংরেজিতে করব। ওকে। তাহলে তোমার জন্য বোধহয় আর একটু বেটার হবে বলতে, কারণ তুমি তো ম্যাক্সিমাম সময় বাইরে ছিলে, বাট তোমার বাংলা অনেক ভালো। এটা আমার থ্যাংক ইউ খুব আন্টি। ভালো লেগেছে। জি, তুমি ভালো থাকবে। তোমার জন্য শুভকামনা জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। সুধী দর্শক, আশা করি আমাদের আজকের অতিথির কথা আপনাদের ভালো লাগলো, এবং আমি জেনজিদের জন্য আসলে আমি আজকে আমার এই দর্শককে, আহ, আমার অতিথিকে আমি আহ, এনেছিলাম শারজিল নিশাত। তিনি আপনাদেরকে নিশ্চয়ই তার মেসেজটা আপনাদেরকে, জেনজিদেরকে দিতে পেরেছে। আপনারা সবাই ভালো থাকবেন। যে কোনো যেটা আমাদের অতিথি বললেন, শারজিল বললেন যে যে কোনো কিছু কাজ করার আগে প্রথমে প্রশ্ন করো, প্রথমে জানো। প্রশ্ন করো মানে আগে জানো কি করছো। যদি সেটা বিশ্বাস করো তারপরেও পড়াশোনা করো, তারপরে জানো। এমন কোনো অ্যাকশন নিও না, এমন কোনো কাজ করো না যেটা পরবর্তীতে রিগ্রেট হয়, যেটা আসলে জুলাই 2024 যে ঘটনা ঘটে গেছে তার জন্য আমি জানি 90% যারা নাকি এই আন্দোলন বলো যেটারে বলো অংশীদার হয়েছিলে, তারা সবাই রিগ্রেট করছো, তারা সবাই পস্তাচ্ছ। সো এটা যেন আর না হয়, আমাদেরকে কি করা উচিত সেটা ভাবো। তোমাদের সবার জন্য শুভকামনা। সুস্থ থাকবে এবং প্রতিবেশীর দিকে খেয়াল রাখবে। ধনী গরিব, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, সবাই তোমার প্রতিবেশী, সবাই আমরা মিলে আমরা বাঙালি। তোমাদের জন্য শুভকামনা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।